2026 সালের শুরুটা মানে বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল অনেকটা শান্ত সমুদ্রের মতো, কিন্তু এর নিচেই যে বিশাল একটা ভূ রাজনৈতিক টেকটনিক প্লেট সরে যাচ্ছে সেটা মূলধারার মিডিয়া সেভাবে ধরতেই পারেনি। একদমই তাই। মানে সারফেস লেভেলে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু অনেক কিছুই বদলে যাচ্ছিল। হ্যাঁ, আর এই পরিবর্তনের একটা অদ্ভুত ইঙ্গিত আমি প্রথম পাই কয়েক মাস আগে ইন্টারনেটে ঘুরে বেড়ানো একটা আর্টিকেলের মাধ্যমে। প্রায় 2000 শব্দের একটা লেখা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো লেখাটি একই সাথে ইংরেজি, জাপানি এবং কোরিয়ান ভাষায় প্রকাশিত হয়েছিল। লেখাটার মূল বিষয়বস্তু কি ওই তিন দেশের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে ছিল? কিছুটা। সেখানে দাবি করা হয় চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার মধ্যে হাজার বছরের তিক্ততা থাকলেও বর্তমান এই শিল্প বিপ্লবের যুগে তারা একে অপরের পরিপূরক, ঠিক যেন একটা নিখুঁত পাজেলের টুকরো। হুম, বেশ সাহসী একটা দাবি। হ্যাঁ, কিন্তু মজার বা বলতে পারেন অদ্ভুত ব্যাপার হলো গতকাল ঘন্টার পর ঘন্টা খোঁজাখুঁজি করেও আমি লেখাটার পাইনি। ইন্টারনেট থেকে যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। আসলে এই উধাও হয়ে যাওয়াটাই প্রমাণ করে যে আর্টিকেলটা কতটা সেন্সিটিভ আর প্রাসঙ্গিক ছিল। বিশেষ করে 2026 সালের ফেব্রুয়ারিতে টোকিওতে যে রাজনৈতিক ভূমিকম্পটা ঘটে গেল তারপর থেকে তো বটেই। ঠিক, ওই নির্বাচনে তাকিইচির নেতৃত্বাধীন জোট বিশাল জ্বর পেয়েছে। যুদ্ধ পরবর্তী জাপানের ইতিহাসে এটা একটা চরম মোড়। হ্যাঁ, তাকিইচি তো জাপানের রক্ষণশীলতাকে এক ধাক্কায়, যাকে বলে, একটা আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে গেছেন। তাদের হাতে এখন সংবিধান সংশোধন করার মতো নিরঙ্কুশ ক্ষমতা চলে এসেছে। আর সংবিধান সংশোধন মানেই তো 9 নম্বর অনুচ্ছেদটার কথা চলে আসে। জাপানের শান্তিবাদী সংবিধানের যে অংশটা তাদের যুদ্ধ করার ক্ষমতা কেড়ে নিয়েছিল। একদম। এবং এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা ওটা ছিঁড়ে ফেলার অপেক্ষায় আছে। ন্যাশনাল ডিফেন্স ফোর্স গঠন করা বা পারমাণবিক অস্ত্রের আলোচনা, এগুলো এখন আর শুধু টেবিলের নিচে বা আড়ালে হচ্ছে না। একজন হয়তো ভাবছে প্রশান্ত মহাসাগরে একটা সশস্ত্র জাপান তাদের সেরা অস্ত্র হবে। কিন্তু আমরা বাস্তবে সম্পূর্ণ উল্টো একটা ছবি দেখছি। জাপান আসলে আমেরিকার তৈরি করে দেওয়া ওই খাঁচাটা থেকে বের হতে চাইছে। খাঁচা থেকে বের হওয়ার এই ব্যাপারটা মানে এই মরিয়া চেষ্টাটা তো আর একদিনে তৈরি হয়নি। আমার মনে হয় 2025 সালের সেই বাণিজ্যিক চুক্তিটার কথা এখানে একটু বিস্তারিত বলা দরকার। সেই অপমানজনক চুক্তিটা একটু ভেবে দেখলে বোঝা যায় এটা জাপানের ইগোতে কতটা বড় আঘাত ছিল। একে তো জাপানি অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে তাদের গাড়ি শিল্প, তার উপর 15% ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো। শুধু তাই না, রীতিমতো বন্দুকের মুখে তাদের হাত মুচড়ে $550 বিলিয়ন বিনিয়োগ করতে বাধ্য করা হয়েছিল। এটা তো কোনো বন্ধুসুলভ আচরণ হতে পারে না। এই জবরদস্তিমূলক নীতির ফলেই জাপানিদের মনে একটা দগদগে ক্ষত তৈরি হয়েছে, যা এখনও ভীষণ টাটকা। তা তো বটেই। সাম্প্রতিক একটা জরিপে দেখলাম মাত্র 18% জাপানি এখন আমেরিকার সাথে তাদের এই সম্পর্ককে পজিটিভ বা ইতিবাচক মনে করেন। মানে পশ্চিমা বলয়ের উপর এই অন্ধ নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার একটা শক্ত কারণ তারা পেয়ে গেছে। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো এই পুরো পরিস্থিতিতে বেজিংয়ের প্রতিক্রিয়া। মানে জাপান সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে, আর চীন কোনো আতঙ্ক প্রকাশ না করে চুপচাপ গঠনমূলক একটা অবস্থান নিয়েছে। এই জায়গাটাতেই চীনের কূটনীতি প্রজ্ঞার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায়। তারা খুব ভালো করেই জানে যে ঐতিহাসিকভাবে একটা বৈরী সম্পর্ক থাকলেও বর্তমান পরিস্থিতিতে জাপানের এই সামরিক শক্তি বৃদ্ধি চীনের জন্য কোনো হুমকি নয়। বরং চীন বুঝতে পারছে যে জাপানের এই উগ্রজাতীয়তাবাদ আসলে আমেরিকার বিরুদ্ধে একটা নীরব বিদ্রোহ। ঠিক, আর চীন এই সুযোগটাকে এশিয়া থেকে পশ্চিমা প্রভাব কমানোর একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। বেইজিংয়ের হিসাবটা খুব পরিষ্কার। মানে চীন এখানে অত্যন্ত দূরদর্শী একটা অবস্থান নিয়েছে। তারা কোনো সংঘাতে না গিয়ে বরং জাপান আর দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটা নতুন কূটনীতিক সমন্বয় তৈরি করছে। হ্যাঁ, তারা এশিয়াকে এমন একটা বহুমেরু বা মাল্টিপোলার অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে চায় যেখানে কোনো একক বহিরাগত শক্তির আধিপত্য থাকবে না। আর জাপানেরও এই মুহূর্তে একটা নিরাপদ আশ্রয় দরকার, কারণ আমেরিকার চোখের সামনে দিয়ে স্বাধীন হওয়ার চেষ্টা করলে তো একটা প্রতিশোধের ভয় থাকেই। আর সেই আশ্রয়টাই দিচ্ছে চীনের এই পজিটিভ কূটনীতি
আর তাদের বিশাল বাজার। তবে এখানে জাপানের হাতেও কিন্তু একটা মোক্ষম হাতিয়ার আছে। ওই যে আর্টিকেলে চোক পয়েন্ট শব্দটা ব্যবহার করা হয়েছিল। একদম ঠিক। সেমিকন্ডাক্টর আর উচ্চ প্রযুক্তির সাপ্লাই চেইনে জাপান এমন সব চোক পয়েন্ট নিয়ন্ত্রণ করছে যা দিয়ে তারা চাইলে মুহূর্তেই বিশ্ব অর্থনীতি পঙ্গু করে দিতে পারে। এটাকে বোধহয় এক ধরনের অর্থনৈতিক মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বলা যায়, তাই না? চমৎকার বলেছেন। ব্যাপারটা ঠিক তেমনই, যেমন ধরুন টোকিও ইলেকট্রন বা জেএসআর এর মতো জাপানি কোম্পানিগুলোর কথা। তারা হয়তো সরাসরি কনজিউমার ইলেকট্রনিক্স বানায় না, কিন্তু চিপ তৈরির জন্য যে অতি সূক্ষ্ম যন্ত্রাংশ বা উন্নত রাসায়নিক পদার্থ লাগে, ওই উপাদানগুলোর ওপর জাপানের একচেটিয়া নিয়ন্ত্রণ আছে। হ্যাঁ, আর এই নিয়ন্ত্রণটাই জাপানকে আমেরিকার যে কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটা বিশাল দরকষাকষির ক্ষমতা এনে দিয়েছে। মানে আমেরিকা যদি জাপানের ওপর আরও চাপ দেয়, জাপান সিম্পলি এই সেমিকন্ডাক্টরের কাঁচামাল সাপ্লাই বন্ধ করে দেবে। ঠিক তাই। আর একা তো আর এই লড়াই করা যায় না। তাই আমেরিকার প্রতিশোধ থেকে বাঁচতে জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়ার সাথে মিলে একটা অভূতপূর্ব অর্থনৈতিক জোট গড়ে তুলছে। এই ত্রিপক্ষীয় জোটের ইম্প্যাক্ট বা প্রভাবটা যে কতটা বিশাল, সেটা কিছু ডেটা দেখলে পরিষ্কার হবে। এই 3 দেশ একত্রে বৈশ্বিক অর্থনীতির প্রায় 1/5 নিয়ন্ত্রণ করে। আর এদের সম্মিলিত বাজার হচ্ছে 1.6 বিলিয়ন মানুষের বিশাল একটা বাজার। এটা সত্যিই বিশাল। আরসিইপি বা রিজিনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এবং প্রস্তাবিত ত্রিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তারা নিজেদের জন্য একটা অত্যন্ত নিরাপদ অর্থনৈতিক বলয় তৈরি করছে। এখানে চীন একটা অত্যন্ত বড়, স্থিতিশীল এবং নিরাপদ বাজার হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা দিচ্ছে। বহিরাগত শক্তির যে কোনো বৈরী বাণিজ্য নীতি থেকে নিজেদের রক্ষা করার জন্য এটা একটা জাদুকরী ভূমিকা রাখছে। এর একটা বড় প্রমাণ আমরা দেখেছি 2025 সালের মার্চ মাসে সিউলে অনুষ্ঠিত ওই ত্রিপক্ষীয় বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে। খবরটা হয়তো মূলধারার মিডিয়ায় খুব বেশি হাইলাইট হয়নি, কিন্তু ওই সিউলের বৈঠকটা সত্যি একটা নতুন যুগের সূচনা করেছে। হ্যাঁ, সেখানে বাণিজ্য, ডিজিটাল রূপান্তর এবং সবুজ অর্থনীতির ক্ষেত্রে গভীর সহযোগিতার বিষয়ে যে ঐকমত্য হয়েছে, সেটা আসলেই যুগান্তকারী। তারা মূলত সিদ্ধান্ত নিয়েছে যে বাইরের চাপের কাছে নতি স্বীকার না করে নিজেদের মধ্যে সাপ্লাই চেন মজবুত করবে। এই স্বয়ংসম্পূর্ণ সাপ্লাই চেনের ব্যাপারটা বোঝাতে গিয়ে সেই আর্টিকেলে একটা খুব সুন্দর গল্প ছিল। ভাবলাম আজকের এই বিশ্লেষণে সেটা একটু শেয়ার করি। অবশ্যই, বলুন। ধরুন সিউলের একটা অত্যাধুনিক সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি, সেখানে কাজ করছেন একজন কোরীয় প্রকৌশলী, নাম দিলাম কিম। আজ থেকে কয়েক বছর আগেও এই ল্যাবে ক্যালিফোর্নিয়া থেকে আসা নির্দেশনার অপেক্ষা করা হতো। মানে ডিজাইনের জন্য পুরোপুরি পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা। হ্যাঁ, কিন্তু আজকের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। কিমের ল্যাবে এখন আর ক্যালিফোর্নিয়ার কোনো খবর আসে না। কিম এখন এমন একটা প্রজেক্টের অংশ যেখানে জাপানের উন্নত রাসায়নিক কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। আর এই প্রসেসর বানানোর জন্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডেটাসেট দরকার, সেটা আসছে চীনের কাছ থেকে। এই 3 দেশের সমন্বয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর তৈরি করা হচ্ছে। অসাধারণ একটা গল্প। এটা আসলে প্রমাণ করে যে এই 3 দেশের শিল্প সংহতি এমন এক স্বয়ংসম্পূর্ণ সাপ্লাই চেন তৈরি করেছে যা পশ্চিমা যে কোনো নিষেধাজ্ঞাকে একেবারে অর্থহীন করে তোলে। ঠিক তাই। কিমের মতো উদ্ভাবকদের কাছে এটা একটা বিশাল প্রযুক্তিগত মুক্তি। তারা এখন নিজেদের একটা অভেদ্য ইকোসিস্টেমের অংশ মনে করেন। এই গল্পটা থেকে আমরা 3 দেশেরই নিখুঁত উলম্ব সমন্বয়ের বা ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের একটা খুব পরিষ্কার ছবি পাই। যদি একটু ধাপে ধাপে বিশ্লেষণ করি, একেবারে প্রাথমিক বা আপস্ট্রিম প্রযুক্তিতে আছে জাপানের অবস্থান। হ্যাঁ, এই আপস্ট্রিম বা শুরুর ধাপে তাদের অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য। চিপ তৈরির অত্যাধুনিক যন্ত্রপাতি, উচ্চমানের রাসায়নিক পদার্থ আর অতি সূক্ষ্ম যন্ত্রাংশ, এগুলো সবই জাপান প্রোভাইড করছে। এরপর আসছে মধ্যবর্তী স্তর বা মিডস্ট্রিম। এখানে দক্ষিণ কোরিয়ার শক্ত ভিত্তিটা কাজ করছে। একদম। মেমোরি চিপস, ডিসপ্লে প্যানেল আর সিস্টেম ইন্টিগ্রেশনে দক্ষিণ কোরিয়ার যে দক্ষতা, সেটা মূলত জাপান আর চীনের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করছে। আর একেবারে শেষ ধাপে বা ডাউনস্ট্রিমে আছে চীন। তাদের আছে সবচেয়ে বিস্তৃত এবং সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং বেজ। হ্যাঁ, জাপান আর কোরিয়ার প্রযুক্তি কাজে লাগিয়ে তারা তৈরি করছে বিশাল ইলেকট্রিক গাড়ির বহর,
5G নেটওয়ার্কের প্রসার ঘটাচ্ছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তো তারা যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে। সাথে তো আছেই বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার, অর্থাৎ এই তিনটি শক্তির সংমিশ্রণে একটা সম্পূর্ণ আবদ্ধ সুপার ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হচ্ছে। ঠিক বলেছেন। এটা প্রমাণ করে যে তারা বহির্বিশ্বের ওপর নির্ভরতা পুরোপুরি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম। এই জোটবদ্ধ হওয়াটা শুধু এই 3 দেশের জন্যই নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রবিন্দুকে পুরোপুরি প্রাচ্যের দিকে ঘুরিয়ে দিচ্ছে। ঐতিহাসিক দূরত্ব থাকা সত্ত্বেও কেবল অর্থনৈতিক এবং প্রযুক্তিগত স্বার্থে তারা এমন একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছে যা ভবিষ্যতের যে কোনো বহিরাগত বাণিজ্যিক আগ্রাসন বা চাপ খুব সহজেই প্রতিহত করতে সক্ষম। এই 3টি দেশ যদি এভাবেই নিজেদের মধ্যে উদ্ভাবন এবং প্রযুক্তি ভাগাভাগি করে একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম হিসেবে বেড়ে ওঠে, তবে আগামী কয়েক দশকের মধ্যেই গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব হয়তো পশ্চিমা প্রযুক্তি কাঠামোর বিকল্প হিসেবে সম্পূর্ণভাবে এই পূর্ব এশীয় ব্যবস্থার উপর নির্ভর করতে শুরু করবে, যা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞায় চিরতরে বদলে দেবে।